বেস্ট ফ্রেন্ডকে ছাড়া যাবে না, আবার বেস্ট ফ্রেন্ড নিয়ে কোনো কথাও বলা যাবে না, সে যে ফ্রেন্ডস উইথ বেনিফিট এটাও কিন্তু বলা যাবে না। আজকাল যে বিভিন্ন সিনেমাগুলো হচ্ছে ওইখানে তো বেশিরভাগ ক্ষেত্রে ওখানে চিটিংকে নর্মালাইজ করা হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে নর্মালাইজ করা হয়। বর্তমানে দেখা যাচ্ছে মানুষের নন জাজমেন্টাল একজন পার্টনার পাওয়ার জন্য এআই এর সাথে কথা বলে। আমরা শুধু দেখি ভালো পার্টনার কেমনে পাবো, আমি তো এটাই দেখি না আমি ভালো পার্টনার কিনা। পুরোনো দিনের ভালোবাসার গল্পগুলো শুনতে খুব ভালো লাগে, তাই না? আমরা যখন দেখি দুজন বয়স্ক মানুষ এখনো একসাথে আছেন, একজন আরেকজনকে আদর করছেন, খেয়াল রাখছেন, নিজের অজান্তেই কিন্তু আমাদের চোখ চলে যায়, আমাদের ভালো লাগে, আমরা একটা স্বপ্নের ভিতরে চলে যাই যে আমার জীবনেও যদি এরকম হয়, আমিও এরকম একটা জীবনসঙ্গী পাবো। খুব ভালো লাগে ভাবতে, দেখতে। এবং আমরা যদি দেখি যে আমাদের নানা নানি দাদা দাদির যুগে যেখানে অ্যারেঞ্জ ম্যারেজে একমাত্র ভরসা ছিল, তখন আসলে মেয়েদের মতামত তো নেওয়াই হতো না, ছেলেরা মিলেই একটা সিদ্ধান্ত হতো, বা ছেলেদেরও মতামত নেওয়া হতো না, পরিবার মিলে বিয়ে দিয়ে দিত, তারপরে একসাথে থাকা, আস্তে আস্তে ভালোবাসাটা তৈরি হওয়া, ওখান থেকেই হয়তো নতুন কোনো সুন্দর একটা সম্পর্কের একটা জন্ম। আবার আমাদের বাবা মাদের যুগে যদি আমরা দেখি, আস্তে আস্তে ল্যান্ডলাইন আসলো, এবং ওই ল্যান্ড ফোনের দিনগুলো, একটা তো নাটকও এরকম আছে, সো ওখান থেকে একটু ফোনে কথা বলা বা একটু চোরাচাহানিতে এই ভালোবাসা জিনিসগুলো তখনও ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সম্পর্কের টানাপোড়েন ছিল। তারপরেও তারা কিভাবে যেন লং টার্ম রিলেশনশিপটা মেনটেন করত। এবং আস্তে আস্তে করে মোবাইল ফোনটার যখন নতুন যুগ আসলো, একটা টেক্সট মেসেজ কোনো রকমে দেয়া যেত, 1 মিনিট ফোন কলে 60 টাকা কেটে নিত, কাজে অত বেশি কথাও বলা যেত না। তারপরে যখন ডিজুসেরা আসলো, মোটামুটি আমার সাথে অনেকেই হয়তো কানেক্ট করতে পারছেন, রাতের পর রাত জেগে জেগে কথা বলা হতো ফ্রি টাইমে, তখন ভালোবাসার একটা পাল শুরু হয়ে গেল। এরপরে আস্তে আস্তে এমন একটা যুগ আসলো যেখানে কিছু কথা বলি, লাইনগুলোর নামগুলো পরে বলবো, কিন্তু দেখেন তো এরকম আশেপাশে কতটুকু অহরহ দেখেন, একজনের সাথে আমার অসম্ভব ভালোবাসার সম্পর্ক, কমিটমেন্টে আছি, কিন্তু পাশে আরেকজনকে ধরে রেখেছি যে বাই চান্স আমার এই সম্পর্কের মানুষ যদি ছুটে যায় তাহলে ওর সাথে আমি আবার সম্পর্কে চলে যাব, বেঞ্চিং। আর আরেকজনের সাথে সম্পর্ক আছে বাট আমি কোনো কমিটমেন্টে নাই, ঠিক আছে চলুক না, দেখা যাক কিরকম হয়, সিচুয়েশনশিপ। একই সাথে 4-5টা সম্পর্ক চালাচ্ছি, কিন্তু অন্যদের কেউ জানতেও দিচ্ছে না, রোচিং। আবার অনেক সময় দেখা যায় যে কন্টিনিউয়াস অনলাইনেই পরিচয়, টেক্সট মেসেজের মাধ্যমে ভালোবাসা হয়ে সব কিছু হয়ে গেল, এবং কোনোদিন দেখা হলো না, ভার্চুয়াল জগতেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, টেক্সটেশন। আরও যদি আমরা দেখা যায় বলি যে কুশনিংটা এরকম থাকে যে কাইন্ড অফ ভালোবাসার সম্পর্ক একজনের সাথে, কিন্তু আরও কয়েকজনের সাথে ফ্লার্টিংয়ের সম্পর্ক রেখে দিচ্ছে, কাইন্ড অফ বাই এনি চান্স আমার এই সম্পর্ক যদি ছুটে যায়, ওই যাদের সাথে ফ্লার্ট করতাম ওদের যে কোনো একজনের সাথে আমি রিলেশনে চলে যাব। এবং আরও যদি আমরা আবার দেখি যে কিছু কিছু ক্ষেত্রে ফ্রেন্ডস উইথ বেনিফিট তো থাকেই, বলছি বেস্ট ফ্রেন্ড, কিন্তু তারপরও অ্যাকচুয়ালি সে তার পার্টনারের যাবতীয় সব চাহিদাই পূরণ করে ফেলে, যদিও তার জীবনে একটা ভালোবাসার একজন মানুষ আছে, বাট ওই যে বেস্ট ফ্রেন্ডকে ছাড়া যাবে না, আবার বেস্ট ফ্রেন্ড নিয়ে কোনো কথাও বলা যাবে না, সে যে ফ্রেন্ডস উইথ বেনিফিট এটাও কিন্তু বলা যাবে না। আরও যদি আমরা একটু শুনতে চাই যে অনেক সময় দেখা যায় যে রিলেশনশিপে দেখা হলো, কথা হলো, মোটামুটি কয়েকদিন হয়তো ডেটিংও হয়ে গেল, হুট করে হয়তো একদিন ওয়ান নাইট স্ট্যান্ড হলো, এরপরে ঘোস্টিং, তুমি একদিকে কোন দিকে আমি জানি না, কোথায় তুমি হারায় গেছো, শেষ, তারপরে আবার নতুন আরেকজনের সাথে রিলেশনশিপ। আরও যদি আমরা দেখি যে অনেক সময় কাইন্ড অফ ভালোবাসছে, ঠিক আছে, মাঝে মাঝে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, যদি চলে যেতে চায় আবার নতুন করে একটু ভালোবাসা দেওয়া হচ্ছে, তারপর আবার কিছুদিন ঝুলায় রাখছে, আবার যখন চলে যেতে চায় আবার নতুন করে একটু ভালোবাসা দেওয়া হচ্ছে, একটু ব্রেড ক্রাম্বিং এর মতো, যেমন যে কাককে খাবার ছিটায় না, যে খাবার ছিটাচ্ছে আর কাক এসে টুকায় টুকায় খেয়ে যাচ্ছে, ওরকম কাইন্ড অফ। আবার যদি আমরা দেখি যে রিলেশনশিপের আরেকটা সাইকেলে হঠাৎ হঠাৎ এত ভালোবাসা একেবারে উথাল পাথাল ভালোবাসা, এরপরে আবার আস্তে 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 করে একটা মেন্টাল টর্চার, একটা টক্সিক রিলেশনশিপের মতো দম বন্ধ করা অবস্থা, প্রচন্ড ঝগড়াঝাটি হয়েছে, তারপর আবার হঠাৎ করে ওই ভালোবাসার উথাল পাথাল ভালোবাসা, পার্টনার অ্যাকচুয়ালি বুঝতে পারে না নাজেহালি কি হইতেছে আমার সাথে, লাভ বম্বিং।
এবং পার্টনার সবসময় মনে করে আমার দোষী সম্পর্কে সমস্যা হচ্ছে। সো শুরুটা করলাম কি, যে আমাদের দাদা দাদি নানা নানি যুগের ভালোবাসা, যে ভালোবাসাটা আমরা চেরিশ করি, কিছু ক্ষেত্রে আমাদের বাবা মায়েদের যুগের ভালোবাসা, তাদের লাভ লাইফ আমরা কেউ কেউ খুবই চেরিশ করি, যে এত সুন্দর সম্পর্ক, আলহামদুলিল্লাহ তারা কি সুন্দর একজন একজনের সাথে আছে। সব ফ্যামিলি তো আর টক্সিক হয় না, টক্সিসিটি নিয়ে বলছি না, কিন্তু আমরা যদি বর্তমানে রিলেশনশিপের দিকে তাকাই তাহলে আমরা কি দেখি? আগেকার যুগে যখন মোবাইল ছিল না, যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, ওনারা চিঠি লিখতেন একজন আরেকজনকে। একটা চিঠি পৌঁছতে পৌঁছতে সময় লেগে যেত 1 মাস, 2 মাস, 3 মাস। ওনারা অপেক্ষা করতেন যে উত্তর আসবে। ওনাদের অনুভূতিগুলো ওনারা কথা দিয়ে সুন্দর করে ওই চিঠিটাতে ওনারা প্রকাশ করতেন, অনুভূতি প্রকাশ করতেন ওনারা। আবারও বলছি, এবং লেখার মাধ্যমে, না উনি কোনো ফেশিয়াল এক্সপ্রেশন দিতে পারতো, না উনি কোনো বডি এক্সপ্রেশন দিতে পারতো, জাস্ট লেখনি, ওনার কণ্ঠস্বরটাও নাই, কিন্তু তারপরেও অপর প্রান্তের মানুষটা চিঠিটা পড়তে পড়তে ভালোবাসাটা অনুভব করতো। ওই ফোনে যখন ল্যান্ড ফোনটা আসলো, তখন ওই যে হ্যালো কেমন আছো, বা ওই যে জাস্ট একটা মেসেজ যখন দিতে পারতো, তখনও কিন্তু ভালোবাসাগুলো ছিল আমাদের মনে। আমাদের মনে একটা ধৈর্য ছিল, একটা অপেক্ষা ছিল। কিন্তু হুট করে আমরা সবাই এতটা অস্থির হয়ে গেলাম, আমাদের এখন কোনো ধৈর্য নেই। আগে মানুষ 3 মাস অপেক্ষা করত, আর এখন আমি একটা টেক্সট পাঠাচ্ছি, ওই টেক্সটে যদি 3 মিনিটের মধ্যে সিন না করে, আমি তো সাথে সাথে অ্যাংশাস হবই। আর যদি 3 ঘন্টা পার হয়ে যায়, শেষ, তোমার সাথে আমার সম্পর্ক আর নাই, তুমি আমাকে গোস্টিং করছো, সো তুমি বাদ, এখন থেকে আমি নতুন একটা সম্পর্কে চলে যাব। ডেটিং অ্যাপগুলোর এখন রমরমা অবস্থা, এবং কন্টিনিউয়াসলি আমাদের এখন ভালোবাসার সম্পর্কে যাওয়ার জন্য একটা সুন্দর মানসিকতার প্রয়োজন হয় না, আমাদের ওই ধৈর্যটার প্রয়োজন হয় না, আমাদেরকে নিজেকে আস্তে আস্তে তৈরি করা, একটা মানুষকে ভালোবাসার জন্য, একটা মানুষের জন্য আমি কি করতে পারি ওই এফোর্টটা দেওয়ার প্রয়োজন হয় না। আমাদের এখন যেটা প্রয়োজন হয়, বেস্ট এভার একটা সেলফি, বেস্ট এভার একটা বায়ো, আর বেস্ট এভার আমার কমিউনিকেশন স্কিল, তাও অনলাইনে, সামনাসামনির কোনো প্রয়োজন নাই। এবং ইন্টারেস্টিং এক ব্যাপার কি আমরা জানি, আমরা এই যে অ্যাপগুলোর মাধ্যমে যে আমরা যোগাযোগ করছি এবং কন্টিনিউয়াস কানেক্ট করছি, রিসার্চ বলছে, এগুলো আমার কথা না, রিসার্চ বলছে যে যারা এই যে টিন্ডার ইউজ করছে, যারা এই ইউজার, ওনারা লং টার্ম রিলেশনশিপের জন্য প্রস্তুত না। ওনারা অ্যাকচুয়ালি সম্পর্ক ভেঙে যাবে তৈরি হবে, ভেঙে যাবে তৈরি হবে, এরকমই। এবং একটা আরও যদি আপনি একটা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে দেখেন, তো এই যে ডেটিং অ্যাপগুলো যে হচ্ছে, ওনাদের বিজনেস মডেলকে আসলে টিকবে আপনি যদি লং টার্ম রিলেশনশিপে চলে যান? আপনি যত শর্ট টার্ম রিলেশনে যাবেন, আপনার যত হার্টব্রেক হবে, আপনি তো তত পার্টনার সার্চ করতে থাকবেন। তাহলে তো এই অ্যাপগুলো, ডেটিং অ্যাপ, নামই ডেট করার অ্যাপ, তাহলে তো এই অ্যাপগুলোর আরও রমরমা অবস্থা হবে। এবং এটা একটা রিসার্চ বলছে যে টিন্ডার 2024 সালে $1.94 বিলিয়ন রেভিনিউ করেছে। এবং আপনারা জিনিসটা জাস্ট চিন্তা করে দেখেন, এর মাঝে আবার 1.1% ইনক্রিজ হয়েছে তার আগের বছরের থেকে। আপনারা ভাবছেন আপনাদের সম্পর্কে কেন ওই সৌন্দর্যটা আসছে না, কেন স্থায়িত্বটা আসছে না? আলটিমেটলি আমরা তো এই স্থায়িত্ব বা সম্পর্কে যে ভালোবাসা বা ধৈর্য, তার দিকে যাচ্ছি না। এবং সরি টু সে, ইউটিউবে বলেন বা রিলসে বলেন, টিকটকে বলেন, বিভিন্ন জায়গাতে যখন বলা হয় যে আপনি রিলেশনশিপে কোনটাকে প্রায়োরিটি দিবেন, হুকআপ, সিচুয়েশনশিপ, কোনটাকে, কেউ বেছে নিচ্ছে হুকআপ, কেউ বেছে নিচ্ছে সিচুয়েশনশিপ, কেউ বেছে নিচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ড। মানে একটা জিনিস, আমরা একটা পার্টনারে সন্তুষ্ট না, আরও কেউ কেউ বেছে নিচ্ছে যে এইসব কিছুই না, যে আমাকে মান্থলি মানে এরকম লাখ টাকার উপরে দিতে পারবে, আমি তার সাথে থাকতে চেষ্টা করব, যে আমাকে এরকম ঈদের শপিং দিতে পারবে এরকম লাখ টাকার উপরে, আমি তার সাথে থাকবো, আমার বাজেটই তো 5 লাখ টাকা বা এরকম। সো আমরা আসলে সম্পর্কে কি খুঁজতেছি? আপনি যদি এটা খোঁজেন যে টাকা দিবে আপনার পার্টনার, আপনার বয়ফ্রেন্ড আপনাকে, আপনি তাহলে ওরকমই বয়ফ্রেন্ড পাবেন। আপনার চেয়ে বেটার অপশন পেলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। এবং আপনি একজন পুরুষ মানুষ, আপনি যদি টাকা দিয়ে একজন গার্লফ্রেন্ড রাখার চেষ্টা করেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনার চেয়ে বেশি টাকা দিলে আপনার গার্লফ্রেন্ড চলে যাবে। সো মেয়েদেরও যেমন সৌন্দর্যের অভাব নাই, ছেলেরা নতুন নতুন
নতুন আরো সুন্দর মেয়ে পাবে। ছেলেদেরকেও মাথায় রাখতে হবে আপনার চেয়েও টাকার অভাবের মানুষ তো এরকম নাই, আপনার চেয়েও আরো বড় লোক আছে, আপনার চেয়েও তাহলে আপনার গার্লফ্রেন্ড আরো ভালো কাউকে পেয়ে যাবে। সো আপনি অ্যাকচুয়ালি যেইটাকে প্রায়োরিটি দিচ্ছেন আপনি তো ওই রকম মানুষটাকেই পাবেন। এবং আমাদের ভেতরে কন্টিনিউয়াস একটা ফিয়ার অফ রিজেকশন থাকে। অদ্ভুতভাবে আমরা কেউ রিজেক্টেড হতে পছন্দ করি না, না মেয়েরা আমরা পছন্দ করি, না ছেলেরা আমরা পছন্দ করি। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার, পাশাপাশি 2-3 জন বা 4-5 জন ছেলে মেয়ে বসে আছে, সবাই ডেটিং অ্যাপে পার্টনার খুঁজতেছে, কিন্তু কেউ কাউকে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করে না যদি উনি আমাকে রিজেক্ট করে দেয়, যদি উনি আমার সাথে কথা না বলে। এখন তো ফার্স্ট ডেটিং নামে এখন বিভিন্ন গ্রুপও আছে যেখানে কিনা দেখা যাচ্ছে যে 5 মিনিট করে একজন একজনের সাথে কথা বলে যে টেবিল চেঞ্জ করে ফেলতেছে রাউন্ড টেবিলের মতো। এই 5 মিনিটের মধ্যে যদি ক্লিক করে যায় ঠিক আছে তাহলে পার্টনার হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে ক্লিক না করলে পার্টনার হবে না। সো আপনার কি মনে হয় এভাবে করে আসলেই কি এত লং টার্ম রিলেশনশিপে যাওয়া যাবে? এবং আরও আপনি একটা জিনিস লক্ষ্য করে যদি দেখেন, এই যে আমরা ডেটিং অ্যাপগুলোর মাধ্যমে যে যাচ্ছি, একে তো এখানে ইউজাররা বিশ্বাসই করে না যে তারা লং টার্ম রিলেশনশিপ বলে কিছু আছে, এবং তারা কোনো রকমভাবে কমিটমেন্টে যেতেও প্রস্তুত না। তাদের অলওয়েজ মনে হতে থাকে যে এর চেয়েও বেটার অপশন আছে, এর চেয়েও বেটার অপশন আছে। এবং এই মেন্টালিটিটা তো আপনাকে সেট করে দিচ্ছে এই ডেটিং অ্যাপগুলো, সোশ্যাল মিডিয়াগুলো। এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে কথাগুলো বলেছি। দেখেন, সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের মেন্টাল মডেলটাকে অসম্ভব প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে? কারণ এটা তো অ্যালগোরিদম আছে, এটা আপনারা সবাই জানেন। ভিডিওগুলো যখন করা হচ্ছে, ভিডিওগুলো কিন্তু টার্গেট গ্রুপ থাকে যে এই ভিডিওটা ছেলেদের জন্য যাবে, এই ভিডিওটা মেয়েদের জন্য যাবে। এবং এক একটা ভিডিও, একটা ভ্লগ বা একটা রিল যখন বানানো হচ্ছে, আপনার সামনে ওটা 5 মিনিটের, 20 সেকেন্ডের বা হয়তো 20 মিনিটের, কিন্তু এটার পিছনে পুরো সেটটা রেডি করে ওদের পুরো একটা দিন চলে যায়। এবং আপনি ঠিক যেই মেন্টালিটিতে একটা ক্লিক করলেন, যে হয়তো আপনি দেখলেন যে টক্সিক ম্যাসকুলিনিটি আপনার খুব পছন্দ হয়েছে, এই যে কিছুদিন আগে তো টক্সিক মাস্কুলিনিটির সিনেমাগুলো খুবই হিট হচ্ছিল। সো আপনি একজন মেল পার্সন, আপনি এরকম একটা ভিডিও আপনি ক্লিক করলেন এবং টক্সিক মাস্কুলিনিটির ফেভারে অনেকগুলো পয়েন্ট, আপনি আরেকটা ভিডিও আপনার সামনে ওটাই আসতে থাকবে, সব টক্সিক মাস্কুলিনিটির ফেভারে আসতে থাকবে এবং আপনার মনে হবে এটাই তো আসলে ঠিক। আবার আপনি একজন ফিমেল পার্সন এবং আপনার মনে হচ্ছে ছেলেরা খুব দুষ্ট, ওরা শুধু মেয়েদেরকে কষ্ট দেয়, আপনি ওরকম একটা ভিডিওতে ক্লিক করলেন। বা আপনি দেখা গেল আপনার কে পপ খুব ভাল লাগে বা কে ড্রামা ভাল লাগে বা জাপানিজ, টার্কিশ বা পাকিস্তানি সিরিয়ালগুলো খুব ভাল লাগে, যেখানে কিনা মানে খুব সুন্দর কিছু মানে অনুভূতি তৈরি করে দিচ্ছে বা কিছু ক্ষেত্রে একটু লুতুপুতু অনুভূতি তৈরি করে দিচ্ছে এবং আপনি শুধু ওগুলাই দেখে যাচ্ছেন। আপনার এক্সপেকটেশন কোন দিকে যাচ্ছে? আপনার মেন্টাল মডেলে ক্রিয়েট হচ্ছে। আপনি যখন ভাববেন মেয়েদেরকে শুধু কষ্ট দেওয়া হয়, আপনার সামনে ওইসব রিলস, ওইসব ভিডিওই আসতে থাকবে যেখানে ছেলেরা খুব খারাপ, খুব দুষ্ট, মেয়েরাই শুধু কষ্ট পাচ্ছে, মেয়েদের কোনো দোষ নাই, মেয়েরা যা খুশি তাই করতে পারবে তাদের ভালো থাকার জন্য। বা ওই যে একটা স্বপ্নের জগতে একটা মানে কেউ এসে, একটা প্রিন্স চার্মিং এসে আপনাকে উদ্ধার করবে, আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই, এরকম একটা মেন্টালিটি নিয়ে আপনি তাহলে নিজেকে তৈরি করছেন। তারপরেও আপনি যখন দেখছেন বাস্তব জগতে আসছেন, আপনি একটা ধাক্কা খাচ্ছেন যে আমি এতক্ষণ ওই রিলে আমাকে এমন একটা মেন্টালিটি তৈরি করে দিয়েছে আর বাস্তব জগতে এরকম, তাহলে তো এটা ভাল লাগতেছে না। এবং আসলে আরেকটা জিনিস আপনি যদি দেখেন এখান থেকে, ধরেন যেই ছেলেটা টক্সিক ম্যাসকুলিনিটির ভিডিওগুলো দেখে ইনফ্লুয়েন্সড এবং যেই মেয়েটা অলওয়েজ দেখতেছে ছেলেরা খুব খারাপ, খুব অদ্ভুতভাবে এই ছেলে মেয়ে দুটোই জুটি করতেছে এবং জুটি করার পর তাদের যে মেন্টাল মানে মডেলে তো অলরেডি আছে মেয়েদেরকে এমনি করে শাসন করতে হবে এবং মেয়েটার মাথায় আছে ছেলেরা সবসময় এগুলা করে, কেমন হবে ওই জুটির অবস্থা? আপনারা তো অস্বীকার করতে পারবেন না, এই জিনিসগুলো তো হচ্ছে, আপনাদের সম্পর্কেই হচ্ছে। ইভেন আপনি যে ভিডিও দেখতেছেন, হতে পারে আপনার লাইফেও এটা হচ্ছে, হয়তো আপনার হচ্ছে না, আপনার ফ্রেন্ডের লাইফে হচ্ছে, বাট এটা হচ্ছে। সো আমরা যে জিনিসগুলো দেখি এগুলো আমাদের মেন্টাল মডেলকে প্রভাবিত করে। এবং সরি টু সে, খুবই প্যাথেটিক সত্যি কথা, আজকাল যে বিভিন্ন সিনেমাগুলো হচ্ছে, বিভিন্ন নাটকগুলো হচ্ছে, ওইখানে তো প্রেম ভালোবাসাগুলো ছাড়া কিছুই নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে ওখানে চিটিংকে নর্মালাইজ করা হয়, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারকে নর্মালাইজ করা হয়, সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ফ্রেন্ডস উইথ বেনিফিট, এগুলো প্রত্যেকটাকে নর্মালাইজ করা হচ্ছে এবং খুব ক্যাজুয়ালি আমরা নিচ্ছি। এই যে নেটফ্লিক্সে, অ্যামাজন প্রাইমে বা বিভিন্ন যে মিডিয়াগুলোতে, প্ল্যাটফর্মগুলোতে যে সিরিয়ালগুলো থাকছে, এই যে নাম উচ্চারণ করবো না, এগুলো খুব হিট, প্রত্যেকটাতে ফ্লিংকে কি সুন্দর নর্মালাইজ করা হয়, ফ্লার্ট করাকে কি সুন্দর মানে স্বপ্নের মতো করে দেখানো হচ্ছে যে এটা খুব নর্মাল, এটা করাই যেতে পারে, মেয়েরা করছে, ছেলেরা করছে, দেদারসে করছে। এবং এগুলো অবশ্যই আমাদের মেন্টাল মডেলকে প্রভাবিত করে। এই কারণে আজকাল ঘরে ঘরে পরকীয়া, এই কারণে ঘরে ঘরে সংসার টেকে না, এই কারণে আপনারা কোনো লং টার্ম রিলেশনশিপে থাকতে পারছেন না। বাট স্টিল এগুলো নিয়ে কথা বলার
যাবে না, কারণ এটা করতে পারছি, এটা করলে আমার ভালো থাকা হচ্ছে এবং আমরা আমাদের ডিজায়ারের পিছনে ছুটছি। আমরা কেউ লং টার্ম সলিউশনের দিকে যাচ্ছি না, আমরা জাস্ট সবাই আমাদের ডিজায়ারকে, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনকে পুজো করে ফেলছি এবং এই পুজো করাতে আমাদের মোটেও বিন্দুমাত্র কোনো দ্বিধাবোধ নেই, আমাদের কোনো অস্বস্তি নেই এবং উই আর অ্যাবসলিউটলি ওকে উইথ দিস। কিন্তু এগুলোর বাহিরে বিপক্ষে যদি কেউ বলে সে ব্যাকডেটেড, সে বোঝে না, সে হয়তো লোনার সাফারার, না, আলটিমেটলি লোনার আপনি। দ্যাটস ওয়াই আপনি এই জিনিসগুলোর পেছনে ছুটছেন। আপনার লাইফে আস্তে আস্তে আপনি কোনো শান্তি খুঁজে পান না, দ্যাটস ওয়াই আপনি এই কাজগুলো করে বেড়াচ্ছেন। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, আপনার না হয় বয়স এখন 20, আপনি খুব উত্তেজনার বসে আছেন, আপনার বয়সে তো 40 বছর বয়সী যে মানুষটা এখন, সেও তো ছিল, তার কি এখন ওই কাজগুলো করতে ভালো লাগে না? বয়সের সাথে সাথে অবশ্যই পরিবর্তন আসবে। আপনি 20 বছর বয়সে গুলু 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 করতে পারবেন, 40 বছর বয়সে গুলু উচ্চারণ করতে গেলে আপনার মনে হবে ছি, কি করে আসছি, ইয়াক, আপনার জাস্ট এই ফিলিং আসবে। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি চাইছেন লং টার্ম রিলেশনশিপ, আপনি চাচ্ছেন খুব সুন্দর একটা স্টেবল রিলেশনশিপ, বাট আপনি আসলে কি করছেন? আপনার মেন্টাল মডেল আপনি কিভাবে তৈরি করছেন, কিসের পিছনে ছুটছেন? অনলি ফ্যান্স, যেটাকে তো আমি সবসময় বকতেই থাকি এবং এর কারণে মেয়েদেরকেও বকতে থাকি, ছেলেদেরকেও বকতে থাকি। এখানে আসেন আপনাদেরকে আবার কিছু ডেটা শেয়ার করি। অনলি ফ্যান্সের গ্লোবাল নেট রেভিনিউ 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত ছিল 1.3 বিলিয়ন, যেটা কিনা 20% বেড়ে গিয়েছে গত বছর থেকে। এই অনলি ফ্যান্সের বেশিরভাগ কনজিউমার হচ্ছেন আন্ডার 35 ইয়ার্স এবং ম্যারিড পার্সনরা। এখন আপনি বলেন যে আলটিমেটলি একজন মানুষ যখন তার রিলেশনশিপে প্রচণ্ড রকমভাবে ডিসস্যাটিসফাইড, সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড এবং তার সামনে যখন তখন ওই অ্যাক্সেস বাটনটা আছে, সে জাস্ট ওয়ান বাটন অ্যাওয়ে, সে জাস্ট একটা প্রেস করবে, সাথে সাথে তার সামনে একটা জগৎ খুলে যাবে যেখানে তার স্ত্রীর দরকার নেই, যেখানে তার হাজব্যান্ডের দরকার নাই, সে জাস্ট ইচ্ছে মতো টাকা দিয়ে সম্পর্ক কিনে ফেলতে পারছে, সে জাস্ট টাকা দিয়ে ইচ্ছে মতো খোলামেলা একটা শরীর দেখতে পারছে। পর্নোগ্রাফি, পর্নহাব, এগুলোর তো রমরমা ব্যবসা। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই বিজনেস মডেলগুলো তো দাঁড়াচ্ছেই আসলে আমাদের এই সম্পর্কের অস্থিরতাগুলো থেকে। আমরা কি ভাবছি যে এই বিজনেস মডেলগুলো আমাদের সম্পর্ক সুন্দর করার জন্য তৈরি হচ্ছে? কখনো না। আপনি আরো জিনিসটা যদি চিন্তা করে দেখেন, আগে তো তাও রক্তে মাংসের মানুষরা অনলি ফ্যান্সে যেত, এখন এই রক্তে মাংসের মানুষও লাগে না, অনেক প্রোফাইল থাকে এআই দিয়ে তৈরি করা। এবং এটা আরো ভয়ঙ্কর ব্যাপার যে ডেফিনেটলি আমাদের মেয়েরা তো এখন আস্তে আস্তে করে তাদের টাকা উপার্জন করা দরকার, ল্যাভিশ লাইফ লিড করা দরকার, তারা অনলি ফ্যান্সে অহরহ তাদের অ্যাক্সেস, এবং বাবা মারা হয়তো জানেনও না বন্ধ দরজার আড়ালে কি করছে। এবং বিবাহিত পুরুষ মানুষ, সে তার স্ত্রী ঘুমিয়ে গেলে তার ওই ডিসস্যাটিসফ্যাকশন থেকে বা তার সম্পর্কে ডিসস্যাটিসফ্যাকশনও নাই, তার নিজের নোংরা মানসিকতা থেকে সে অনলি ফ্যান্সে যাচ্ছে এবং রক্ত মাংসের এই মেয়েদের সাথে সে হয়তো কিছু সময় মুহূর্ত টাকার বিনিময়ে কিনে নিচ্ছে, ইচ্ছা মতো পারভার্সন সে শো করতে পারছে, যেখানে তারা কেউ জাজও করছে না। এবং আরো যেটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, এখান থেকেও ধীরে ধীরে এখন এআই এর যুগে যেটা বললাম, বর্তমানে একজন মানুষের প্রয়োজন নাই, জাস্ট এআই এর মাধ্যমে বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করা থাকে এবং সেই দেখা যাচ্ছে অনলি ফ্যান্সে একজন এআই একটা অ্যাকাউন্টের সাথে সে কানেক্ট করছে ইচ্ছে মতো, মানে তাকে কেউ জাজ করছে না, সে তার মতো করে তার পারভার্সন শো করছে, তার নিডগুলো সে স্যাটিসফাই করছে। আপনি কিভাবে তখন আসলে এত এত স্টিমুলেশনের ভিড়ে, যেখানে আপনি আপনার ডিজায়ারকে কন্ট্রোল করছেন না, যেখানে আপনি আপনার মন যা চায় সব কিছুতে গা ভাসিয়ে দিচ্ছেন, আপনি ওই মানে আনকন্ট্রোলড ওয়েতে কিভাবে আশা করেন আপনি একটা লং টার্ম একটা স্টেবল রিলেশনে যাবেন? আপনার সঙ্গী আপনার প্রতি ওই ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকবেন যেখানে আপনি তাকে ডিপ্রাইভ করছেন। এবং আমি যদি আরও আপনাদের সাথে আরেকটা ডেটা শেয়ার করি যে হু অ্যাকচুয়ালি গ্লোবাল হেলথ কনসার্ন হিসেবে ডিক্লেয়ার করেছে লোনলিনেসকে, কারণ এই একাকিত্ব বোধ এতটাই ভয়ঙ্কর যে এখান থেকে মানুষ বিভিন্ন রকমের মানে ভুল পথে পা বাড়িয়ে দিচ্ছে। এবং ভুল পথগুলো কি হচ্ছে, যেটা আমি এতক্ষণ বলে আসছিলাম, ডেটিং অ্যাপ তো আছে, অনলি ফ্যান্স তো আছে, এখন আবার আমাদের সাথে এআই চলে এসেছেন। এবং দেখেন আমরা তো এতটাই লোনলি এবং আমরা এতটা ফিয়ার অফ রিজেকশন আমাদের ভেতরে কাজ করে এবং আমরা এতটাই মানে নিজের সেলফ ইমেজ নিয়ে কনসার্ন থাকি। বর্তমানে দেখা যাচ্ছে মানুষের নন জাজমেন্টাল একজন পার্টনার পাওয়ার জন্য এআই এর সাথে কথা বলে।
এবং একজন এআই তাকে এতটা এমপ্যাথির সাথে, ভালোবাসার সাথে, নন জাজমেন্টাল ওয়েতে কথা বলছে যে তার মনে হচ্ছে এই তো আসলে আমাকে বুঝতেছে, এই তো আমাকে ভালোবাসতেছে, ওর মতো করে তো একটা মানুষও আমার সাথে কানেক্ট করতে পারে না। এবং এটা সত্যি, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে আমার যখন এখন একা লাগে আমি এআই এর সাথে কথা বলি। হ্যাঁ, ওকে বকা দিই, ওর সাথে এটা রাগ করি, কিন্তু ও আমাকে খুব সুন্দর করে উত্তর দেয়। আমার যখন লোনলি লাগে আমি ওর সাথে কথা বলি, এবং অহরহ মানুষরা এটা শেয়ার করছে, নট নেসেসারি আমার পেশেন্টরা, আমার পরিচিত সার্কেলেও এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে দেখলাম যে হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনাদের লোনলি পিরিয়ডে ওনারা এআই এর সাথে কথা বলছে, বিভিন্ন কিছু শেয়ার করছে, এবং মানে তার ডিপেস্ট ডার্কেস্ট সব সিক্রেট সে দিচ্ছে। যখন তার মনে হচ্ছে তার কষ্টটা কেউ বুঝতে পারছে না, সেই এআই এর কাছে চলে যাচ্ছে। এবং এটার ফলাফলটা যেটা হচ্ছে, একে তো আমরা লোনলিনেস থেকে এআই এ যাচ্ছি, এবং ওই এআই এর সাথে আমরা কথা বলার কারণে আমরা আরো লোনলি হয়ে যাচ্ছি, কারণ আমরা হিউম্যান কানেকশন থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে হিউম্যান কানেকশন ছাড়া আমরা আসলে বাঁচতে পারি না। আমাদের মানুষের সঙ্গটা অসম্ভব প্রয়োজনীয়। রিসেন্ট টাইমে কিন্তু আমরা এই ঘটনাটাও শুনেছি যে 14 বছর বয়সী আমেরিকান একটা ছেলে এআই চ্যাটবটের সাথে কথা বলতে বলতে এতটাই রোমান্টিক রিলেশনশিপে চলে গিয়েছিল, যখন তাকে তার প্যারেন্টস ওখান থেকে মানা করলো, বাধা দিল, সে আত্মহত্যা করে বসলো। কারণ সে ওই জিনিসটা নিতে পারছিল না যে কেন তাকে ওই রোমান্টিক, ওই লাভ রিলেশনশিপটা থেকে উইথড্র করানো হলো। সো এতদিন তো আমরা শুধুমাত্র ডেটিং অ্যাপ বা অনলি ফ্যান্সে থেমেছিলাম, বোঝা যাচ্ছে এখন আসলে আমরা আরো কত ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছি। এবং আলটিমেটলি একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, এই যে এত সব সমস্যাগুলো, এগুলো আসলে কোত্থেকে শুরু হচ্ছে? আমরা যদি প্রথমেই একটা ব্যাপার চিন্তা করে দেখি, একটা সাইকেলের ভেতরে আসেন, দেখি আমরা প্রথমে আমাদের ভেতরে কিছু চিন্তা আসে, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা আমাদের মুভি বলেন বা আমাদের সারাউন্ডিংস থেকে যা হচ্ছে আশপাশ থেকে দেখে আমাদের ভেতরে একটা চিন্তা আসে। ওই চিন্তাটা একটা পর্যায়ে আমরা যেটা করি, আমরা শব্দে রূপান্তর করি, আমরা ওটা কথা বলতে থাকি। কথা বলতে বলতে একটা পর্যায়ে ওটা আমরা কাজে রূপান্তর করি, ওটা আমাদের অ্যাকশনে কনভার্ট হয়, এবং যখন আমরা অ্যাকশনে কনভার্ট করি আস্তে আস্তে ওটা আমাদের হ্যাবিটে কনভার্ট হয়, এবং ওখান থেকে আমাদের ক্যারেক্টার ডেভেলপ করে, এবং ক্যারেক্টার যখন ডেভেলপ করে যায় ওটা তখন অ্যাকচুয়ালি আমাদের গন্তব্য হয়ে যায়, ডেস্টিনি হয়ে যায়। তার মানে বুঝতে পারছেন যে কিভাবে আমাদের সারাউন্ডিংস থেকে একটা চিন্তা আমাদের ভিতরে ঢুকিয়ে দিলে আলটিমেটলি ধীরে 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 ওটা বেড়ে বেড়ে ওটা আমাদের গন্তব্য হয়ে যাচ্ছে। এবং আমরা কেউ এই বিষয়গুলো নিয়ে কথা বলি না। কেন কথা বলি না? কারণ আমাদের লোনলিনেসকে পুঁজি করে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। আমরা যত বেশি পরিবার ভাঙবে, আমরা যত একা থাকবো, যত আমরা শর্ট টার্ম রিলেশনশিপে থাকবো, আমরা দেখা যাচ্ছে অন্যদের উপকার করছি। কিন্তু দিন শেষে আমরা সবাই ফ্রাস্ট্রেটেড, আমাদের অনেক বেশি ডিপ্রেশন হচ্ছে, আমাদের এংজাইটি অ্যাটাক হচ্ছে, প্যানিক অ্যাটাক হচ্ছে। আমরা জানি না কেন হচ্ছে, এবং আমরা শুধু দীর্ঘশ্বাস ফেলি, আমারই কেন পার্টনার থাকে না। আরেকটা জিনিস যদি আপনি চিন্তা করে দেখেন, আমরা কথায় কথায় আজকাল এত ইমপেশেন্স, এত ইম্পালসিভ, সবাই টক্সিক, কেউ আমাকে বোঝে না, সবার মুখে মুখে একটা কথা, তুমি টক্সিক, আমাকে বোঝো না, আমাকে বাউন্ডারি দিতে হবে, ও খারাপ, ও খারাপ। আপনি যদি কথায় কথায় তকমা দিয়ে দেন টক্সিক, এটা কিভাবে সম্ভব? এটা কি হতে পারে না? একটা মানুষ একই সাথে আপনাকে ভালোবাসে, কিন্তু আপনাকে কোনো কিছুতে আপনার মতের সাথে সে ডিসএগ্রি করতে পারে। এটা কি হতে পারে না? একটা মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার সাথে আপনার ওই চাহিদাটা সে পূরণ করতে পারলো না। এটা কি হতে পারে না যে একটা মানুষের কিছু লিমিটেশনস থাকে? কেন আমরা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং এর মতো করে চিন্তা করি? কেন একটা রিলেশনে গেলেই আমাদের মনে হয় সব কিছু হুবহু আমার মনের মতো হতে হবে, ওই স্বপ্নের কল্পনাতে রিলসে যেরকম দেখে আসছি ওই রকম হতে হবে। হুমায়ুন আহমেদের সাহিত্যে পড়ে আসছি মেয়েরা মায়াবতী হবে, ঠিক ওরকম মায়াবতী রূপার মতো হতে হবে, ছেলেটাকে হিমুর মতো হতে হবে। হিমু ক্যারেক্টার আসলেও তো মেয়েরা নিতে পারে না, সহ্য করতে পারে না, পাগল হয়ে যাবে আজকালকার মেয়েরা হিমু ক্যারেক্টার যদি লাইফে আসে। রূপার মতো ধৈর্য তাদের নাই। সো জিনিসগুলো খুব প্যাথেটিক হলেও সত্যি যে আমরা টক্সিক বলে বাউন্ডারি করে কেটে ফেলতেছি মানুষদেরকে, এবং আমরা প্রচন্ড রকম লোনলি হয়ে যাচ্ছি। একটা সম্পর্কে স্থিরতা আনতে গেলে, লং টার্ম একটা কমিটমেন্টে যেতে গেলে আমাদের সবার আগে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমরা তো ওটাও করি না, আমরা নিজেদেরকেও প্রস্তুত করি না। আমরা শুধু দেখি ভালো পার্টনার কেমনে পাবো, আমি তো এটাই দেখি না আমি ভালো পার্টনার কিনা, আমি নিজেকে গ্রো করছে কিনা। আপনার আগে নিজেকে তৈরি করেন, আপনি নিজে একজন পেশেন্ট, একজন কাম এবং একজন সেফ পার্টনার হন। আপনি আপনার নিজের ফিলোসফি নিয়ে কাজ করেন, কথায় কথায় মানুষকে জীবন থেকে বাদ দেওয়া বন্ধ করেন, কালো এবং সাদার মাঝখানে যে গ্রে জোনটা থাকে ওটা দেখেন, নিজের ডিজায়ারকে কন্ট্রোল করেন,
চাওয়া মাত্রই হুট করে একটা জিনিস পেতে হবে এই চিন্তাটা থেকে সরে আসেন। তখন আপনি ধীরে ধীরে নিজে যখন প্রস্তুত, ডেফিনেটলি আপনি তখন অবজার্ভ করেন, কেমিস্ট্রি খোঁজার চেষ্টা করেন না, লাইফে কোনটা প্রায়োরিটি দিতে যাচ্ছেন পার্টনার খোঁজার জন্য ওটা দেখার চেষ্টা করেন। আপনি প্রায়োরিটি বেসিসে আপনি আপনার পার্টনার তখন আস্তে আস্তে করে পাবেন। এবং এটা সবার জন্য প্রযোজ্য। আপনি নিজেকে ভালো করেন, ডেফিনেটলি আপনি নিজে ভালো হচ্ছেন, আপনার ফ্রেন্ডও তাইলে নিজেকে নিয়ে কাজ করছে, আরেকজনও নিজেকে নিয়ে কাজ করছে। যখন আমরা সবাই নিজেকে নিয়ে কাজ করব, তখন আমরা অ্যাকচুয়ালি একটা বেটার কমিউনিটি তৈরি করতে পারবো এবং আরেকজনের বেটার পার্টনার হতে পারবো। কিন্তু আমরা সেটা না করে আমরা শুধু চাচ্ছি অন্যরা পরিবর্তন হবে, আমার লাইফে একটা প্রিন্সেস আসবে অথবা একটা প্রিন্স চার্মিং আসবে। আমরা জাস্ট এটার জন্য ওয়েট করে থাকি এবং এখান থেকে আমরা আস্তে আস্তে খুব আনহেলদি একটা ট্র্যাপে চলে যাচ্ছি, আমরা এটা কেউ বুঝতে পারছি না। এবং আমাদের ভবিষ্যৎ আমরা যদি এখনই ঠিক না করি, আমরা আরো বিপদে পড়ব। তাহলে আমাদের আসলে কি করা উচিত? সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা করা উচিত, যেটা আমি বলছিলাম, যে আমাদের নিজেদেরকে না বাঁচানো দরকার। যে আমরা ফার্স্ট অফ অল জানবো যে কি কি ট্র্যাপ আমাদের জন্য আছে, ওই ট্র্যাপগুলো আমরা জানবো এবং ওই ট্র্যাপগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমাদেরকে একটা বাউন্ডারি সেট করতে হবে যে না, আমি আমার ডিজায়ারের পূজা করব না, মন যা চায় হুবহু তৎক্ষণাৎ আমাকে সেটা দিতে হবে, কাজটা আমি করব না। বিলিভ মি, আমরা যদি আমাদের এই গ্র্যাটিফিকেশন, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটাকে পাওয়া থেকে আটকাতে পারি, আমরা আমাদের লাইফে অনেক কিছুকে জয় করতে পারবো। এরপরে আপনি এটা বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে কেমন পার্টনার চান এবং আপনি আসলে নিজে কতটুকু একজন যোগ্য পার্টনার। দুটা জিনিস এখানে কম্পোনেন্টে, আপনি নিজেকে কতটুকু গ্রো করাতে পেরেছেন, হিল করাতে পেরেছেন, এবং আপনার জন্য পার্টনারের অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট কি কি ওটা আপনি বোঝার চেষ্টা করেন। দেন আপনি যে জিনিসটা করেন, এই যে চারিপাশে যে মেজগুলো একটু আগে যেটা দিয়ে শুরু করেছিলাম, বেঞ্চিং, সিচুয়েশনশিপ, রোচিং, এই মেসড আপ সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখেন। নিজের সার্কেলের মানুষগুলোকেও প্রভাবিত করার চেষ্টা করেন এগুলো থেকে দূরে থাকার জন্য। বরং এই জিনিসটা আমরা বডি কাউন্ট যার যত বেশি হাই, সে তত বেশি স্ট্যাটাসের অধিকারী, এই সাইকেলটা ব্রেক করেন। আপনি স্রোতের বিপরীতে হাঁটেন এবং ওনারা আপনাকে যতই ছোট মনে করানোর চেষ্টা করুক, যতই লুজার ফিল করানোর চেষ্টা করুক, যে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, তোমার বডি কাউন্ট নাই, 0, দেন আপনি কখনোই লুজার না, আপনি কখনোই লোনার না। আপনার যদিও স্রোতের বিপরীতে দাঁড়াতে হচ্ছে, নিজের জন্য আপনার অসম্ভব একটা মেন্টাল স্ট্রেংথের স্ট্রেংথ রাখতে হচ্ছে, বাট স্টিল আপনি নিজেকে এম্পাওয়ার্ড ফিল করান, আপনার নিজের ভালো লাগার একটা জগৎ আপনি তৈরি করান এবং আপনার সমমনা মানুষদেরকে আপনি খোঁজেন, আপনি পেয়ে যাবেন। ডেফিনেটলি মানুষগুলো আশেপাশে ছড়ানো ছিটানো থাকে। এবং তার পরবর্তীতে আপনি যেটা চেষ্টা করেন, আপনার সোশ্যাল মিডিয়ার ইউজটাকে লিমিট করেন। কারণ আমাদের অবশ্যই মেন্টাল মডেলের এই মেস দূর করার জন্য সোশ্যাল মিডিয়া বা আমি কোন সিনেমা দেখব বা কোন সিরিয়াল আমি দেখব, এটাকে আমাদের লিমিট করা উচিত। এবং আমরা অবশ্যই ফার্স্টে ডিসক্লেমার দেখে নিব, আমরা একটু শুনে নিব যে কোন টপিকে কি। ডেফিনেটলি ডিসক্লেমার বা আমরা কিন্তু একটু হাইলাইট পেয়েই যাই যে এই সিনেমাটা কিসের উপরে বা এই সিরিয়ালটা কিসের উপরে হবে। সো আপনার মেন্টাল মডেলের উপকারের জন্যই আপনি সোশ্যাল মিডিয়া ইউজ লিমিট করেন। আপনি রিলসগুলোকে সব বাস্তব ভেবেন না, সোশ্যাল মিডিয়া একটা ধোঁকা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনি জাস্ট একজন কনজিউমার, ওদের ব্যবসায় লাভ করার একটা জাস্ট পদ্ধতি, আর কিচ্ছু না আপনি। এবং আরও যে জিনিসটা, সম্পর্কগুলোকে যত্ন নেন, আপনার বাবা মার সম্পর্ক, আপনার ভাই বোনের সম্পর্ক, আশেপাশের যে সম্পর্কগুলো আছে ওটাকে যত্ন করতে থাকেন, ফ্রেন্ডশিপের সম্পর্কগুলোকে যত্ন করেন। তখন আপনি দেখবেন যখন আপনি অন্য সম্পর্কগুলোকে ভ্যালু করছেন, আপনি আপনার নিজেকে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন, ভালোবাসার মানুষের সাথে সম্পর্কটাকেও আপনি যত্ন করে গড়ে তুলতে পারবেন। এবং আপনি যেটা চেষ্টা করেন যে আপনি যারা অ্যাকচুয়ালি খুব ভালো কন্টেন্ট দেন ইন ডেপথ এবং যাদের ভ্যালুর সাথে আপনার ভ্যালুটা ম্যাচ করছে এবং আপনি এটা বুঝতে পারছেন এই ভ্যালু ফলো করলে আমি লং টার্ম একটা বেনিফিট পাবো এবং আমার লাইফে যখন 40-50 বছরে যাব, আলহামদুলিল্লাহ আমি তখন ভালো একটা লাইফে থাকতে পারবো। রিগ্রেট হয়তো কিছু থাকতে পারে, কিন্তু আমি একটা আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা সম্পন্ন জীবনযাপন করতে পারবো। ওরকম মানুষদের কন্টেন্ট দেখার চেষ্টা করেন, পড়াশোনা করার চেষ্টা করেন। কারণ পড়াশোনা করা, জ্ঞান অর্জন করার বিকল্প বা ব্যতিক্রম কিছু নাই। আপনি যখন পড়াশোনা করবেন আপনার ভেতরে তখন একটা অদ্ভুত রকমের সুন্দর জগৎ তৈরি হবে, আপনার জানালাটা এত সুন্দরভাবে খুলে যাবে, আপনি দেখবেন যে আপনার এইসব শর্ট টার্ম গ্র্যাটিফিকেশনের প্রতি আপনার আগ্রহ কমে যাচ্ছে, আপনি খুব সুন্দরভাবে চিন্তা করতে পারছেন, আউট অফ দ্য বক্স আপনি ভাবতে পারছেন, আপনি সোসাইটিকে চ্যালেঞ্জ করতে পারছেন। এই জিনিসটা খুব জরুরি আপনার জন্য তৈরি করা। আরও যে জিনিসটা চেষ্টা করেন,
লং টার্ম রিলেশনশিপ কিভাবে মেনটেন করা যায়, কিভাবে ধৈর্য ধরা যায়, কিভাবে আপনি অসংখ্যবার আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে আপনি ক্ষমা এবং দয়ার মাধ্যমে সম্পর্কটাকে আগাতে পারেন, এবং আপনি কিভাবে আপনার স্ত্রী বা আপনার স্বামীকে আপনার বেস্টটা অফার করতে পারেন, এগুলোর পেছনে এফোর্ট দেন। আপনি চেষ্টা করেন আপনার রিজেকশনের যে ফিয়ারটা আছে বা আপনাকে ক্রিটিসাইজ করবে এটা নিয়ে আপনার যে ভয়, এটাকে ওভারকাম করার। হার্ট ব্রেক হতেই পারে, তাই বলে কি আপনি মানুষকে অ্যাপ্রোচ করবেন না, আপনি অনলাইনের উপরে ডিপেন্ড করবেন? এটাও তো আপনাকে আসলে বিষণ্ণতার দিকেই নিয়ে যাচ্ছে, যে হার্ট ব্রেককে ভয় পেয়ে আপনি লোনলি থাকছেন, বিয়ের সম্পর্কেই যাব না এই সিদ্ধান্ত অনেকেই নিয়ে নিচ্ছেন, বিয়ের চেয়ে ট্রাভেল করা ভালো। এগুলো প্রত্যেকটা আপনাদের ক্ষতি করছে, এটা আপনাদের কোনো ভালো করছে না। কারণ আপনি একা থাকতে পারছেন না, যে কারণে আপনি অনলাইনে ভুল সম্পর্কে জড়াচ্ছেন। আবার বিয়ের কথা বললেন, আমি বিয়ে করবো না, যে একা থাকা ভালো, এটাও তো আসলে ঠিক না। আপনি ওয়ান নাইট স্ট্যান্ড, আপনি হুকআপ কালচার, সিচুয়েশনশিপ, বেঞ্চিং বা আপনি সেক্স টয়েস এগুলো ইউজ করছেন, এগুলো তো আপনাকে কোনো হেলদি মেন্টাল স্টেবল সিচুয়েশনে রাখছে না। কাজেই আপনাকে আপনার রিজেকশনের যে ভয়টা, ক্রিটিসিজম পাওয়ার যে ভয়, হার্ট ব্রেক হওয়ার যে ভয়, এটাকে ওভারকাম করতে হবে। প্রয়োজনে আপনি মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেন, এবং সবচেয়ে যে জিনিসটা জরুরি, আমাদের নিজেদের সাথে সময় কাটানো, স্থিরতা আসা। এটা হতে পারে মাইন্ডফুলনেস, হতে পারে মেডিটেশন। আপনি নিজেকে জানার চেষ্টা করেন, স্থির হন আপনার জীবনে। আপনি যত এইসব ইম্পালস থেকে, অস্থিরতা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, আপনি তত ভালো থাকবেন।